হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা করব ক্লাস 7-এর চ্যাপ্টার 3। ফাইনাল টার্মে আছে তোমাদের এটা পরমাণু অণু আর রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আর ভিডিওটা বেশি বড় করব না, আমি কিন্তু তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বোঝার ট্রাই করবে ভিডিওটা, নাহলে দুবার করে দেখতে পারো। আমি তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বুঝিয়ে দিচ্ছি, আর যেগুলো তোমাদের সহজ করে বোঝাতে পারবো তোমাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। ফার্স্টে তোমরা যদি বইয়ে নজর দাও, বইয়ে দেখতে পাবে কয়েকটা মৌলের নাম, মৌলের বানান আর চিহ্ন দেওয়া আছে। ওকে, এগুলো কিন্তু মেনলি চিহ্নগুলো ল্যাটিন নেমে দেওয়া থাকে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এল, নিকেল, 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 এগুলো হচ্ছে নর্মাল নাম। কিন্তু তোমরা যদি দেখো এদের ল্যাটিন নাম আলাদা হয়। টিনের কিন্তু ইংরেজি নাম টিন, কিন্তু ল্যাটিন নাম স্ট্যানাম। স্ট্যানামের অনুসারে চিহ্ন হয়ে যায় এসটি। পারদেরও সেম, ইংলিশ নাম হচ্ছে মার্কারি, কিন্তু ল্যাটিন নাম হাইডারজিরাম। হাইডারজিরামের অনুসারে এই চিহ্ন হয়ে যায় এইচ জি। যেমন সীসাও সেম, সীসাকে কিন্তু লেড বলেও চেনা যায়, লেড ধাতু। ওকে, এরকমভাবে কয়েকটা ধাতুর নাম দেওয়া আছে। এই ধাতুর নামগুলো তোমরা কিন্তু একটু মুখস্থ করো, এগুলো কিন্তু কাজে লাগবে। এবার এই ধাতু মৌলের পরমাণু জুড়ে কিন্তু মৌলের অণু বা যৌগ গঠন করে, যে নামগুলো আমরা পড়লাম। এবার কোনো যদি একটা মৌল আঁকি আমি, নিচে ভেতরে থাকে নিউক্লিয়াস, ওর বাইরে কক্ষ থাকে, একটা কক্ষ থাকতে পারে, দুটো কক্ষ থাকতে পারে, আবার চারটে কক্ষ থাকতে পারে, এরকম কিন্তু কক্ষ থাকে। এই কক্ষগুলোয় ইলেকট্রন আধান ঘোরাফেরা করে। ধরে দাও এখানে মাইনাস আধান ঘুরছে, এখানে প্লাস আধান ঘুরছে। ওকে, এরকম প্লাস আধান মাইনাস আধান ঘোরে। এই প্লাস আধানকে বলা হয় প্রোটন, প্লাস আধানকে বলা হয় প্রোটন, মাইনাস আধানকে বলা হয় ইলেকট্রন, মাইনাস আধানকে বলা হয় ইলেকট্রন। আর যেগুলো আধান ছাড়া, ধরে নাও কোনো প্লাস ঘুরছে, আধান ছাড়া, আধান নেই, সেগুলোকে বলা হয় নিউট্রন। নিউট্রনে কিন্তু কোনো আধান হয় না, তাই নিউট্রনকে কিন্তু নিস্তরিত বলা হয়। নিউট্রন কি, তাহলে আমরা কি জানলাম? নিস্তরিত। নিউট্রন কিন্তু তড়িৎবিহীন, আর এরা ধনাত্মক তড়িৎযুক্ত প্রোটন। তোমরা কিন্তু খাতায় লিখতে থাকো এগুলো। প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত, মানে এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ। ওকে, এবার পরমাণুর কেন্দ্রে যেটা থাকে এটাকে বলা হয়, এটা তো আমি প্লাস দিয়ে এখানে দেখিয়েছি, কিন্তু পরমাণুর কেন্দ্রে যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, যার চারদিকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনগুলো চক্রাকারে আবর্তন করে। যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাকি পদার্থগুলো আবর্তন করতে থাকে। প্রোটনকে আমরা কি বলি? প্রোটনের যে সংখ্যাগুলো থাকে, যতগুলো প্রোটন আছে একটা নিউক্লিয়াসে, অনেকগুলো প্রোটন থাকতে পারে। সো এই প্রোটনকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন সংখ্যাকে বলে পরমাণু ক্রমাঙ্ক, আর ইলেকট্রন সংখ্যাকে তো ইলেকট্রনই বলে। আর এদের যোগফলকে বলা হয় ভর সংখ্যা, মানে টোটাল ওয়েট কত। সাধারণ উষ্ণতায় কোনো একটা কোনো যৌগের পরমাণু সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম থাকে। যদি কোনো দিন বা কোনো সময় এই প্লাস আধানের সংখ্যা বেড়ে যায়, তাহলে কিন্তু ওটা হয়ে যায় অ্যানায়ন বা ঋণাত্মক, মানে ক্যাটায়ন হয়ে যাবে। প্লাসটা বেড়ে গেলে ক্যাটায়ন হবে, মাইনাস বেড়ে গেলে অ্যানায়ন হয়ে যাবে। মানে ইলেকট্রন সংখ্যা যদি প্রোটন সংখ্যা থেকে বেড়ে যায় ওটা অ্যানায়ন হয়, আর প্রোটন সংখ্যা যদি ইলেকট্রন সংখ্যা থেকে বেড়ে যায় ওটা কিন্তু ক্যাটায়নে পরিণত হয়। এবার একটা জিনিস তোমরা জিজ্ঞেস করবো তোমাদের, তোমরা জানো হয়তো কোনো দুটো মৌল জুড়ে যৌগ গঠন করছে। এবার যদি একটা ধাতু আর একটা অধাতু বিক্রিয়া করে, মানে জুড়ে কোনো একটা যৌগ গঠন করে, তাহলে কি হবে? একটা ধাতু ধরলাম, একটা অধাতু ধরে নিচ্ছি, অধাতু একটা ধাতু, এদের দুজনের মধ্যে যদি যৌগ গঠন করা হয়, তাহলে এর যে পরমাণুগুলো, সাধারণত ইলেকট্রনগুলো, ধাতু অলওয়েজ ইলেকট্রন ছাড়ে, ধাতু কিন্তু ইলেকট্রন ছাড়ে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে, এই ছাড়া ইলেকট্রনগুলো এ গ্রহণ করে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা সমযোজী যৌগের ক্ষেত্রে হয়। যদি আয়নীয় যৌগ থাকে তাহলে কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়, আর
সমযোজী যৌগ তো ইলেকট্রন ছাড়ে, কিন্তু ইলেকট্রনটা অধাতু গ্রহণ করে নেয়। এগুলো তোমরা ক্লাস 10 ডিটেলসে পড়বে, তো এখন অত মাথা ঘামিয়ে লাভ নেই, শুধু জেনে রাখো ধাতু ইলেকট্রন ছাড়ে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু কিন্তু পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল বলে, যেখানে সমস্ত মৌল একটা অবস্থান আছে। পর্যায় সারণীতে ধাতুর অবস্থান কিন্তু সব থেকে বাঁ দিকে, আর অধাতুগুলো থাকে ডান দিকে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার কোনো পরমাণু যে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, জানি আমরা একটা, ধরো সোডিয়াম পরমাণু আছে আমার কাছে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন মাইনাস করে দেয় তাহলে সোডিয়াম হয়ে যাবে Na+। এবার যদি সোডিয়াম একটা পরমাণু যোগ করে তাহলে হয়ে যাবে Na-। এরকম কেন হয়? এটা হচ্ছে রুল। একটা কোনো পরমাণু একটা যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওর চার্জ হয়ে যায় ধনাত্মক। আমি যেমন তোমাদের বললাম, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে সেখানে পরমাণুর সংখ্যা বেড়ে যাচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক মানে আমাদের প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রোটনের সংখ্যা কি ধনাত্মক হয়, তাহলে এখানে প্লাস চার্জ হয়ে যাচ্ছে। এটাগুলো মাথায় রেখো। এবার যদি আগে থেকেই Na2+ থাকে, এরপর আরও ইলেকট্রন মাইনাস হয়েছে, তাহলে এটা হয়ে যাবে Na3+। ওকে, আবার যদি সেমভাবে Na3+ থাকলে একটা ইলেকট্রন যোগ করলে এটা হয়ে যাবে Na2+। এগুলো কিন্তু অনেকেই গুলিয়ে যায়, এগুলো কিন্তু ছোটো থেকে মাথায় রেখো। যতদিন তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়বে ততদিন কিন্তু এগুলো কাজে লাগবে, এগুলো কিন্তু ভুলাবে না কোনোভাবে, ভালো করে মাথায় রেখো এগুলো। ইলেকট্রন কমে যাচ্ছে মানে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই প্লাস হচ্ছে। ইলেকট্রন বাড়ছে মানে প্রোটন সংখ্যাটা কমে যাচ্ছে, তাই জন্য এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। ইলেকট্রন বাড়া মানে মাইনাস চার্জটা বেড়ে যাচ্ছে, মানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। ইলেকট্রন সংখ্যা কী হয়? ঋণাত্মক হয়, তাই ওপরে ঋণাত্মক চার্জ চলে আসছে। এটা কিন্তু বোঝার জিনিস, এটা কিন্তু একটু মাথায় রেখো। এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আছে, আয়নীয় যৌগের কিন্তু তোমাদের অণুর অস্তিত্ব নেই, কোনোদিন বলবে না NaCl এর অণু। NaCl মানে একটা সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখানে কিন্তু এটা আয়নীয় যৌগ, এটাকে নুন বলে। আমরা যে বাড়িতে নুন খাই, এটা কিন্তু NaCl। এই নুন হচ্ছে আয়নীয় যৌগ, এর কোনোদিন না অণুর অস্তিত্ব থাকে না। তো NaCl এর অণু এরকম কোনোদিন বলবে না। এটা কিন্তু স্কুলের পরীক্ষায় এসে একটা আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব আছে কি নেই বা MCQতে থাকতে পারে। ওকে, এগুলো কিন্তু একটু মাথায় রেখো। এবার তোমরা বইতে দেখতে পাবে পেজ নম্বর 88-এ আছে কয়েকটা নাম দেওয়া আছে বস্তুর, মানে কি, এখানে বিক্রিয়ার নাম দেওয়া আছে। একটা ইলেকট্রন ছাড়ছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, এসব লেখা আছে। এখানে তোমাদের যেগুলো বললাম, একটা ছাড়লে প্লাস হবে, দুটো ছাড়লেও 2+ হবে, দুটো ছাড়লে 2+ হবে, আর এখানে তিনটে ছাড়লে 3+ হবে। একটা ইলেকট্রন নিলে মাইনাস হয়ে যাবে, প্লাস হলে মানে ইলেকট্রন যদি প্লাস সাইন দেয়, প্লাস ইলেকট্রন হয়, তাহলে ওপরে মাইনাস সাইন বসবে। এর প্রথমে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু বারবার করতে করতে এগুলো কিন্তু তোমরা বুঝে যাবে। আমি তোমাদের সহজ করে বোঝানোর ট্রাই করলাম। এবার আসছে যোজন ক্ষমতা। যোজন ক্ষমতা জিনিসটা কি? যোজন ক্ষমতা হচ্ছে দুটো মৌল পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বলে। এই দুটো, ধরো Na একটা মৌল, একটা হচ্ছে Cl মৌল, এদের যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজন ক্ষমতা। যোজ্যতা দেখা হয় কার কতগুলো যোজ্যতা আছে, সেই ততগুলো মৌলের সঙ্গে কম্বাইন করতে পারবে, মানে যুক্ত হতে পারবে। এখন আমরা শিখব সংকেত লেখার কৌশল। তোমাদের যদি কোনো মৌল দিয়ে দেয়, তোমরা তাদের সংকেত কী করে লিখবে। চলো আমরা ফার্স্টে অ্যালুমিনিয়াম অক্সাইড, তোমার বইয়ে করা আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত বের করি। Al, এ বড় হাতে লিখবে, এল ছোট হাতে, তার উপর ওটা আবার বড় হাতে। Al ওর যোজ্যতা কী করে, আমরা সংকেত কী করে লিখব? তাহলে আমরা প্রথমে Al এর যোজ্যতা বের করবো। Al এর যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা কিন্তু 2। তাহলে লিখে দেবে Al এর যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2। এবার কোনাকুনি রাখবে, নর্মাল Al লিখে দিলে ও লিখে দিলে সংকেত তো এটাই হবে। তাই Al যেটা আছে 3 আছে, 3টা চলে যাবে ডান দিকে, আর অক্সিজেনের 2টা চলে আসবে বাঁ দিকে, Al2O3, এটা হবে সংকেত। তাহলে কী হলো, অক্সিজেনটা চলে গেল এখানে, Al এটা চলে এলো এখানে, মানে 2টা ওদিকে গেলে Al এর কাছে গেল, 3টা গেল অক্সিজেনের কাছে, তাহলে অক্সিজেনের পাশে বসবে 3, Al এর পাশে বসবে 2। এরকমভাবে কিন্তু তোমরা সংকেত লিখতে পারবে, এরকমভাবে সংকেত লেখার নিয়ম। এবার আরেকটা করে দেখি।
এবার যদি আমি বলি মিথেন, মিথেন যদি লিখি আমি, মিথেন হচ্ছে একটা জৈব গ্যাস, প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। মিথেন হচ্ছে CH4, CH4 তো লিখে দিলাম। আমার CH4 হচ্ছে কী করে দেখবো, ঠিক আছে? তোমাদের মিথেন নর্মাল এরকম মিথেন বলে দেবে। মিথেনের যোজ্যতা, মিথেনে কী আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। কার্বনের যোজ্যতা লিখি আমি আগে তাহলে, কার্বনের যোজ্যতা 4, কার্বনের সবসময় চতুর্যোজ্যতা দেখা যায়, আর হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। তোমাদের একটা যোজ্যতা বের করার ভালো নিয়ম বলে দিচ্ছি এক্ষুনি, তোমরা শুধু ওর জন্য পরমাণু ক্রমাঙ্কটা মনে রাখবে, তাহলে যোজ্যতা বের করতে পারবে। হাইড্রোজেনটা 4-এ চলে যাবে, এটা এরকম চলে যাবে, তাহলে C1H4, 1টা লেখা হয় না বলে আমরা ডাইরেক্ট CH4 লিখতে পারি। ওকে, এবার যদি ধরে নাও কোনো দুটো মৌল নিলাম, দুজনের যোজ্যতা সেম, ধরে নাও CH এই ক্ষেত্রে এরও যোজ্যতা 3, এরও যোজ্যতা 3, তাহলে C3H3 হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু CH লিখতে পারি। ওকে, দুটোর যোজ্যতা যদি সমান হয় তাহলে কিন্তু আমরা সেমভাবে এরকম লিখে দিতে পারি। যেমন জিঙ্ক অক্সাইডে Zn2O2 হয়, তো আমরা জিঙ্ক অক্সাইডকে কিন্তু ZnOE লিখি, Zn2O2 লিখি না। এগুলো কিন্তু একটু মাথায় রেখো। তোমাদের এখানে কয়েকটা অনুশীলনী করতে দেওয়া আছে, ওদের সংকেত যৌগের সংকেত লিখতে দেওয়া আছে, আমি এগুলো তোমায় বলে দিলাম কী করে করতে হবে। সো তোমরা যদি এখান থেকে কিছু না পেরে থাকো আমাদের কমেন্ট করতে পারো, কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। এবার আমি তোমাদের বলবো যোজ্যতা বের করবে কী করে। এগুলো কিন্তু ক্লাস 7-এ নেই। যোজ্যতা বের করতে হলে তোমরা কোনো পরমাণু ক্রমাঙ্কটা জানতে হবে। যেমন কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4, কার্বনের পরমাণু 4 নয়, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তা আমরা এটাকে 6টাকে কী করে লিখবো, এই যে ইলেকট্রন দেখছি, ইলেকট্রন এরকম হয়, মানে পরমাণু যেমন দেখলে পরমাণুর ছবি এঁকেছিলাম প্রথমেই, পরমাণুর প্রথম কক্ষে কিন্তু দুটো ইলেকট্রন থাকে, পরের কক্ষে 4টে থাকে, শেষ কক্ষে মানে তারপরে 3 নম্বর কক্ষে 4টে থাকে, আর 4টে হবে, 4টে থাকে লাস্ট কক্ষে, ক্লাস 10 পর্যন্ত বলছে এগুলো, লাস্ট কক্ষে থাকে দুটো ইলেকট্রন। ওকে, সেই হিসাবে আমি 6কে লিখি। ফার্স্ট কক্ষে কিন্তু দুটো ইলেকট্রন থাকে, এগুলো কিন্তু ইলেকট্রন সংখ্যা, নিচেরটা ইলেকট্রন সংখ্যা, উপরেরটা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দেওয়া নেই। কার্বনে পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে 6, সেই 6 হিসাবে 6টাকে দিয়ে ভাগ করে লিখি আমি, প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে হবে 4, কারণ পরের কক্ষে 8টা বসার জায়গা আছে, ফার্স্ট কক্ষে দুটোই বসতে পারবে, দুটোর বেশি বসতে পারবে না, আর সেকেন্ড কক্ষে 8টা বসতে পারবে, 8টার বেশি বসতে পারবে না, 8এর বেশি হলে পরের কক্ষে চলে যাবে। 8এর মধ্যে আমাদের 8টা নেই, 4টে আছে, কারণ 2 ফার্স্টে বসিয়ে দিলাম, আর 4 পড়ে থাকছে, 6টা হয়ে যাচ্ছে যোগ করলে, সো এই 4 হয়ে যাচ্ছে। এবার এটা মাইনাস করে দেবে, 8টা বসতে পারে, 4টে বসেছে, কটা কম বসেছে, 4টে কম বসেছে, তাহলে 4 হচ্ছে যোজ্যতা, 4 যোজ্যতা। এবার যদি হাইড্রোজেন ধরি নিশ্চয়, হাইড্রোজেনে ফার্স্ট কক্ষে দুটো বসতে পারে, কিন্তু হাইড্রোজেনে পরমাণু ক্রমাঙ্ক 1, এবার ও 1টা বসিয়েছে, তাহলে কতগুলো কম বসিয়েছে, 1 কম বসিয়েছে, এর যদি আরও 1 বসিয়ে দেয় তাহলে 2 হয়ে যাবে, আর এগুলো যদি 4-এর জায়গায় আরও 4 বসায় তাহলে 8 হয়ে যাবে। সব কটা মৌলই চায় লাস্ট কক্ষে 8টা করে যৌগ করতে, মানে 8টা করে ইলেকট্রন রাখতে। সেই 8টা করে ইলেকট্রন রাখার জন্য কী কী করতে হবে, কোনো সময় ইলেকট্রন বর্জন করতে হয়, কোনো সময় ইলেকট্রন গ্রহণ করতে হয় 8টা ইলেকট্রন রাখার জন্য। এখন এখানে 8টা ইলেকট্রন করতে গেলে একে যোগ করতে হবে 4টে ইলেকট্রন, তাই জন্য এর যোজ্যতা 4 হচ্ছে। আর এই লাস্ট কক্ষে এর 8 ইলেকট্রন যেহেতু হচ্ছে না, এই লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন করতে চাইবে, যখন এর যোজ্যতা হয়ে যাবে 1। আরও কয়েকটা তোমাদের দেখাচ্ছি। এবার চলে আসে ক্যালসিয়াম, 20 নম্বর মৌল ক্যালসিয়ামে 20, ফার্স্ট কক্ষে দুটো বসে, 2 বসিয়ে দিলাম, পরে কক্ষে 8টা বসালাম, পরে 8টা 2 হয়ে গেলে 20, 16টা, 8 16, 18 হয়ে গেলে 19 20। এবার এই যোজ্যতা কত হবে, তোমরা কিন্তু পাগলের মতো বসিয়ে দেবে 2 হবে এর যোজ্যতা। ওকে, কারণ তোমরা হয়তো অনেকে বলবে এখানে লাস্ট কক্ষে 2 আছে, আর ইলেকট্রন চাই না, নিশ্চয়ই লাস্ট কক্ষে বলেছিলাম দুটোই হয়, দুটোর বেশি ইলেকট্রন তো চাই না, তাহলে এই যোজ্যতা 0 হবে। এরকম হয় না, আমি বলেছি লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন করতে চায়, যদি 8টা না করা যায় তাহলে 2 হবে, মানে 2 করতে চাইবে, যৌথপূর্ণ করতে চাইবে, না হলে 2 করতে চাইবে না। এই 8টা করার জন্য দুটো ইলেকট্রন যদি বের করে দেয় তাহলেই এর 8টা হয়ে যাবে, আর দুটো ইলেকট্রন বের করে দিল, কটা বের করলে, দুটো, তাহলে হবে 2 যোজ্যতা। যতগুলো ইলেকট্রন বের করছে বা গ্রহণ করছে এটা কি বলা হয়, ওর যোজ্যতা। ওকে,
এবার যদি আমি অন্য একটা মৌল দেখাই তোমাদের, এবার যদি পটাশিয়াম দেখাই, পটাশিয়াম হচ্ছে কে, কেও ফার্স্টে পটাশিয়াম 19 হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক, 2 8 8 লাস্ট অক্ষর হবে 1। এই কিন্তু একটা পরমাণু ছেড়ে দিলে অষ্টক পূর্তি হয়ে যাবে, তাহলে এটা 1 বাদ দিয়ে দেবে, এর যোজ্যতা হবে 1। যদি লাস্ট কক্ষে 8-এর জায়গায় 7 থাকে, ধরে নাও 7, তাহলে 16 17, 17 নম্বর মৌল হচ্ছে ক্লোরিন। ক্লোরিন ধরে ক্লোরিনই লিখে দিলাম। ক্লোরিনের ক্ষেত্রে 7 আছে, এ কী করবে, এতেও 7টা ছাড়বে না, কারণ 7টা ছাড়তে হবে। এই জায়গায় কী করবে, একটা গ্রহণ করবে। কোনটা ইজি হবে, 7টা ছাড়া ইজি হবে না একটা গ্রহণ করা ইজি হবে? অলওয়েজ কিন্তু একটা গ্রহণ করা ইজি হবে। এ একটা ইলেকট্রন বাড়িয়ে নেবে, তাহলে এর লাস্ট কক্ষে হয়ে যাবে 8টা। এরও তাহলে যোজ্যতা কিন্তু 1 হবে। কেউ আবার করে দিও না 7 আছে বলে 7টা বাদ দিয়ে দিলে, এরকম হবে না। আর তার সব থেকে ভালো উপায়, এই নিয়মটা শিখতেই হবে না, এগুলো বড় উঁচু ক্লাসের নিয়ম, তুমি নাও বুঝতে পারো, এটা নাও শিখতে পারো, সহজ হবে। তোমাদের বইয়ে কয়েকটা লেখা আছে, এগুলো মুখস্থ করে নিও, তোমাদের ক্ষেত্রে সহজ হবে। কিন্তু আমি তোমাদের প্রসেসটা বলে দিলাম কী করে ভ্যালেন্সি বের করতে হয়। ভ্যালেন্সি মানেই যোজ্যতা, ইংলিশে বলে ভ্যালেন্স। ওকে, কী করে বের করতে হয় তোমাদের আমি এগুলো ফর্মুলাটা বললাম, এরকমভাবে বের করতে হয়। তুমি নাও বুঝতে পারো, বোঝানো ট্রাই করেছি, সো হতে পারে নাও বুঝতে পেরেছো, তাহলে তোমরা কিন্তু মুখস্থ করে নিও। আর যদি বুঝে থাকো এরকমভাবে যে কোনো মৌলের ভ্যালেন্সি বের করতে পারবে 20 পর্যন্ত, ক্যালসিয়াম পর্যন্ত। এরপরে আরও কক্ষ বাড়তে থাকে, ওগুলো একটু নিয়ম আছে। ওকে, আমাদের চ্যাপ্টারের পরের পার্ট হচ্ছে রাসায়নিক সমীকরণ। একটা সমীকরণ বইয়ে দেওয়া আছে CaO প্লাস H2O, এখান থেকে হচ্ছে CaH2OH, OH লিখতে পারো ও HO লিখতে পারো, সেম জিনিস। ওকে, HOOH সেম জিনিস, কিন্তু ধাতু আগে বসে, নামকরণের সময় ধাতু আগে বসে, অধাতু পরে বসে, এটা মাথায় রেখো। আর এইখানে যে এই দুটো দেখতে পাচ্ছি, এটাকে বলে বিক্রিয়ক পদার্থ, আর এই পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ, মানে বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে। ওকে, এগুলো মাথায় রাখবে, কোনটা বিক্রিয়া কোনটা বিক্রিয়াতে লিখতে দিতে পারো তোমাদের। এরপর হচ্ছে সমতা বিধান। সমতা বিধান করা মানে দুদিকে সমান, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, প্রচুর ইম্পর্টেন্ট। সমতা বিধান করা ভালো করে শিখবে। সমতা বিধান হচ্ছে দুটো ধরো H থেকে প্লাস ও হলো, এদিকে HO হয়ে গেল, এটাকে বলে সমতা বিধান করা। রাসায়নিক বিক্রিয়ার দুদিকে সমান হচ্ছে কিনা, বিক্রিয়কে যতগুলো অণু আছে বা পরমাণু আছে, সেম পরমাণু যেন বিক্রিয়াজাত পদার্থও থাকে, এটাকেই বলে সমতা বিধান করা। অত এটাও না কাকে বলো অত বুঝতে হবে না, জিনিসটা শিখে নাও। H2 আছে, O2 আছে, তাহলে এখানে কি হবে, H2O2, এরকমই হবে। ওকে, মানে বাঁ দিকে হাইড্রোজেন দুটো আছে, ডান দিকেও যেন হাইড্রোজেন দুটো থাকে, বাঁ দিকে অক্সিজেন দুটো আছে, ডান দিকেও যেন অক্সিজেন দুটোই থাকে, এটা হচ্ছে সমতা বিধান করা। বাঁ দিকে বেশি আছে, বাঁ দিকে ধরো হাইড্রোজেন 3টে আছে, এদিকে দুটো আছে, তাহলে এটা সমতা বিধান হয়নি। সমতা বিধান করা অলওয়েজ এরকম, ও ইকুয়াল টু চিহ্ন দেবে। ওকে, এটা হচ্ছে সমতা বিধান করার আগে, এটা সমতা বিধান করার পরে, ইকুয়াল টু সাইন দেবে। এবার ধরো তোমাদের দিয়ে দিয়েছে HgO, এবার HgO থেকে উৎপন্ন হচ্ছে Hg+O2, এটাকে সমতা বিধান করতে দিয়েছে, পরীক্ষা দিয়েছে, এই বিক্রিয়াটা দিয়ে দিয়েছে তুলে, এতে সমতা বিধান করতে পেরেছে। কী করবো, আমরা লিখে নেবো HgO-টাকে, এবার ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম, বাঁদিকে Hg আছে, এদিকেও Hg আছে, এখানে দুটো অণু আছে, দুটো O2 আছে, সো আমরা O2টা লিখলাম, এদিকে একটা O2 আছে, এদিকে আবার O2 মুছে দিও না, এরকম হয় না। সো এদিকে O2 করতে গেলে আমাদের এখানে 2 দিতে হবে। এবার 2 দিই যদি আমরা, তাহলে এখানে কিন্তু মানে পারদটাও 2 হয়ে যাচ্ছে, সো Hg এখানে 2 হয়ে যাচ্ছে, তো আমরা এখানেও 2 দিয়ে দেবো। তাহলে কী হচ্ছে, এদিকে 2Hg 2O হচ্ছে, আর ডান দিকেও কিন্তু 2Hg 2O2 হচ্ছে। তো এদিকে দুটো Hg আছে আর দুটো অক্সিজেন আছে, এদিকেও দুটো Hg দুটো অক্সিজেন আছে, এরকমভাবে কিন্তু তোমরা সমতা বিধান করবে। এরকমভাবে দেওয়া থাকবে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তো দেওয়া আছে, এখান থেকে এটা বের করতে হবে। এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। আর কোনো সমতা বিধান না পারলে আমাকে জানিও, আমি করে দেওয়ার ট্রাই করবো। চলো আরেকটা পরমাণু সমতা বিধান করা যাক। N2+H2, তো বই থেকে দিচ্ছে NH3 হয়েছে, নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত করে অ্যামোনিয়া তৈরি করেছে, এটা সমতা বিধান করতে হবে।
তো আমি এটা সেম আবার লিখে নিচ্ছি, আমি ইকুয়াল টু সাইন দিয়ে লিখলাম NH3। হাইড্রোজেন 3টে আছে, এখানে 2টো আছে, কী করব? নাইট্রোজেন 1টা আছে, এখানে 2টো আছে, এই আগে 2 বসিয়ে দিলাম, নাইট্রোজেন 2টো হয়ে গেল, 2টো হয়ে গেল, 2টো নাইট্রোজেন পরমাণু আছে, এদিকেও 2টো নাইট্রোজেন পরমাণু আছে, মিলে গেল। এবার প্রবলেম হচ্ছে হাইড্রোজেন নিয়ে। হাইড্রোজেন এখানে 2টো আছে, এখানে 3টে আছে, সরি 6টা আছে। তো এখানে তাহলে আমি লিখে দিই, 3টে লিখে দিই, 6টা হয়ে গেল, 3 দুগুণে 6, এখানে কিন্তু 2 3 6। ফার্স্টে 2 থাকলে কিন্তু পুরোটা গুণ হয়ে যায়, সব কটা গুণ হয়, লাস্টে থাকলে গুণ হয়ে যায়, টোটাল কাউন্ট হয়। ওকে, তাহলে সমস্যা বিধান হয়ে গেল। এখানে 2টো পরমাণু, এখানে 6টা পরমাণু হাইড্রোজেনে, আর এখানে 2টো নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন। ওকে, মিলে গেল। তাহলে 3টে হাইড্রোজেন কেন হবে, 6টা হবে তো, 2 আছে। ওকে, তাহলে কি এখানে মিলে গেল। ওকে, তাহলে এরকমভাবে তোমরা সমতা বিধান করবে, নাম্বারগুলো দেখবে কোন কোন দিকে কতগুলো আছে। এবার আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, কত রকমের রাসায়নিক বিক্রিয়া হয়। এই প্রকারভেদ পড়ার সময় প্রথমেই বলবো অনেকগুলো প্রকার আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করছে, এই দুটোই কিন্তু মৌলিক পদার্থ। আবার এই মৌলিক পদার্থ বিক্রিয়া করে যদি যৌগ উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ সংযোজন, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ওকে, দুটো মৌলিক পদার্থ বিক্রিয়া করে যদি একটা যৌগ উৎপন্ন করে, তাহলে বলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এরপর আরও বিক্রিয়া আছে, চলো পড়ি। এবার যদি কোনো সময় এমন কেস হয়ে যায়, ক্যালসিয়াম কার্বনেট আছে, ধরে নাও CO3 আছে, এটাকে ভেঙে দিলাম আমি তাপ দিয়ে, এটাকে তাপের সাইন বলে, হিট সাইন। তাপ দিয়ে ভেঙে CO আলাদা করে দিলাম, এদের যোগ করা যায় আলাদা করে দিলাম, এটাকে বলে বিয়োজন বিক্রিয়া। যদি তাপের প্রভাবে কোনো যৌগ ভেঙে দুটি পরমাণুতে একাধিক পদার্থ পরিণত করে, তাপ বা তড়িৎ এর প্রভাবে একটা যৌগ ভেঙে একাধিক পদার্থ যদি পরিণত করে, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বিয়োজন বিক্রিয়া বলবো। এবারে আমরা আরেকটা বিক্রিয়া দেখব, যেখানে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে দুজনের মধ্যে থার্ড পার্টি একজন ঢুকে সেকেন্ড জনকে বের করে দিচ্ছে। তাহলে দুজন ওখানে বসে আছে, দুটো বন্ধু আছে, 1 ও 2 বন্ধু আছে, আর 3 এদের দেখতে সহ্য করতে পারছে না। 3 নম্বর এসে কী করলো, 1-এর সঙ্গে বন্ধুত্ব পাকিয়ে 3 নম্বরটা বসে গেল, আর 2টাকে বের করে দিল, এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। 3 নম্বর মৌল এসে 2 নম্বরটাকে বের করে দিচ্ছে, 2 নম্বরকে বের করতে পারে, 1 নম্বরকে বের করতে পারে, যে কোনো একটাকে বের করে ওর জায়গায় বসে পড়ছে, আর যাকে বের করছে সে পাশে বসে যাচ্ছে। এরকম বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। জিনিসটা কী হচ্ছে এখানে, জিনিসটা হচ্ছে ধরেন আমি Zn নিলাম, এটা বইয়ে নেই তোমাদের, H2SO4 নিলাম, এটা বিক্রিয়া করে কি হয়, ZnSO4 প্লাস H2। দেখো H2 ছিল, H2 থেকে বাইরে লাথি মেরে বের করে দিল, Znটা কী হলো, SO4 এর জায়গায় বসে পড়লো। এরকম বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা দেখাচ্ছি, Fe প্লাস কপার সালফিউরিক আছে, এটাকে FeSO4 হয়ে যায়, আর FeSO4 হচ্ছে, তাহলে কপার আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার Feটাকে এদিকে চলে এলো, SO4-এর সঙ্গে Fe বসে পড়লো, আর কপারটাকে কী করলো, বাইরে বের করে দিল। এটাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। সব থেকে সহজে এটা বুঝতে পারবে। তাহলে একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে দিয়ে নিজে যৌগে পরিণত হয়, একে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এবার হচ্ছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া কি, যখন দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত আয়নের বিনিময় ঘটে, তাহলে আয়নের বিনিময় ঘটে যদি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, তাকে বিনিময় বিক্রিয়া বলে। বিনিময় বিক্রিয়াটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই, বইয়ের উদাহরণ দেখাচ্ছি, তোমরা পরেও দেখতে পারবে, তাহলে বইয়ে দেখাচ্ছি। বাইরে থেকে দেখালে হয়তো তোমরা এখন নোট নাও করলেও পরে দেখতে পাবে, বাইরে থেকে দেখালে তোমরা বুঝতে পারবে না। বইয়ে যেগুলো আছে তোমরা দেখতে পারবে পরে, তাই বইয়েগুলোই দেখাচ্ছি। তাহলে এখানে আয়নের বিনিময় ঘটলো, দেখো SO4 আছে, এখানে SO4 আছে। ওকে, এখানে Cl2 আছে, এখানেও Cl2 আছে, দেখো Cl2 এতে চলে এলো, SO4টা এতে চলে এলো, এটাকে বলে বিনিময় বিক্রিয়া। এটাও সহজ।
এবার তোমাদের বইয়ে যদি খোলো, বইয়ে তোমাদের কয়েকটা বিক্রিয়া লেখা আছে, তোমাদের এখানে বলতে হবে কোনটা বিয়োজন বিক্রিয়া, কোনটা প্রত্যক্ষ বিক্রিয়া, কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের বলতে হবে। সো এভাবেই তাহলে তোমরা করে নেবে এই শূন্যস্থান পূরণগুলো। যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আমি ট্রাই করেছি পুরোটা ভালো করে বোঝানোর, ফিজিক্সটা ভালো করে বোঝানোর তোমাদের ট্রাই করছি। এটা মেনলি কেমিস্ট্রির পার্ট, বড় হলে তোমাদের কেমিস্ট্রি আলাদা হয়ে যাবে, তখন এগুলো কেমিস্ট্রির মধ্যে পড়বে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো ডাউট থাকলে আবার বলছি, তোমরা কমেন্টে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।